বাইরে ভাই শাকিব খান তো বাংলা সিনেমার পুরোই পিকচার চেঞ্জ করে দিল। একের পর এক মাস্টারপিস গল্প, ব্লকবাস্টার মুভি দর্শকের মাঝে দিয়েই যাচ্ছে। দর্শক এখন দৌড়ে নিয়েছে শাকিব খান মানেই দারুণ কিছু। আগে যে কপি পেস্ট বা গদবাদা জুড়ি পচা গল্প এখন আর বাংলা সিনেমার সাথে যায় না। যাই হোক, আমরা চলে আসি মুভির গল্পে। তো গল্প শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন হয়, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন মুভির এক্সপ্লেইন সবার আগে পেতে। আর যেহেতু মুভিটি এখনও হলে চলছে, তাই আমি সবাইকে বলবো কেবল তারাই ভিডিওটি দেখবেন যারা হল থেকে মুভি দেখে কিছুই বুঝেননি। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোন হলে তাণ্ডব করেছেন এই ঈদে। মুভির শুরুতে চ্যানেল বাংলায় খবর দেখানো হচ্ছিল, সেখানে আবহাওয়ার সংবাদ সম্প্রচার করা হচ্ছিল। আবহাওয়ার সংবাদ শেষে সারা দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে একটি টক শো হবে, যার জন্য পররাষ্ট্রমন্ত্রী মাহতাব হোসেন ইতোমধ্যে উপস্থিত হয়ে গেছে। সিন পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় একটি বাসে কিছু লোক, যার সবার মুখে একটি বানরের মাস্ক, সবার হাতে একটি করে AK-47। তখন হুট করে সেই লোকগুলো নেমে বাংলা খবর চ্যানেলের সামনে সব লোকদের মেরে এক পর্যায়ে সেই চ্যানেলটি পুরোপুরি তাদের দখলে নিয়ে নেয়। চ্যানেলের লাইভ চলছিল, সেই লাইভে টক শো চলায় সেখানে অনেক দর্শক উপস্থিত ছিল। দর্শকের সামনে হঠাৎ একটি ছেলে এসে নাচ শুরু করে, আবার সবার হাতে বন্দুক। ভয় না বিনোদন কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। ঠিক ওই মুহূর্তে স্বাধীন নামের ছেলে মানে শাকিব খান এন্ট্রি নেয়, মুখ থেকে মাস্ক সরিয়ে বলে ওয়েলকাম টু দ্য শো। তখন মন্ত্রী একটু রেগে যায়, যার কারণে তাকে সেখানে গুলি করা হয়। সাংবাদিককে বলা হয় আবহাওয়া এখন ঠিক আছে? সাংবাদিক বলে না। স্বাধীন বলে তাহলে এটা জানাইতে হইব না সবাই রে। আর তখন সাংবাদিককেও মাস্ক পরিয়ে লাইভ করানো হয়। সে বলে সারা দেশের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন সংঘটিত হয়েছে, দেশের সকল পুলিশ স্টেশনকে 10 নম্বর সতর্ক সংকেত দেখানো হলো। লাইভে এই সকল কিছু দেখে দেশের সব পুলিশ সোয়াট টিম বুঝে গেছে বাংলার খবর চ্যানেলটি ইতোমধ্যে জিম্মি হয়ে গেছে। তাই পুলিশ সহ সোয়াট টিমের সবাই চলে আসে সেই নিউজ চ্যানেলের সামনে, কিন্তু তারা কিছুই করতে পারছে না, কোনো অ্যাকশনে যেতে পারছে না, কারণ ভেতরে মন্ত্রী সহ অনেক খুস্টেস জিম্বি। দেশ পুরোই উত্তাল হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সহ সব বড় বড় মাথা এক হয়ে চিন্তা করছে কি করা যায়, কিন্তু কেউ কোনো সমাধান কুলকিনারা পায় না। অবশেষে চ্যানেলের মালিক ফয়েজ করিম বলে ওঠে সোয়াট টিমের প্রধানের কাছে, স্যার নেগোশিয়েট করার জন্য আমার কাছে একজন রিপোর্টার আছে, সে যেমন সৎ তেমনি ট্যালেন্টেড, এসব কাজে সে খুব পারদর্শী, তবে আমি বললে সে আসবে না। তখন ফয়েজ করিমের মুখে এই সব কথা শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল দেওয়া হয় তার কাছে। ওর নাম সায়রা, সে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল পেয়ে সায়রা প্রথমে রাজি হয় না, কিন্তু একটু পরে সে রাজি হয়ে সে টিভি চ্যানেলের উদ্দেশ্যে বের হয়। বের হতে সময় তার মা তাকে বলে কোথায় যাচ্ছিস, দেখছিস না দেশের অবস্থা ভালো না? তখন সে বলে মা, দেশের অবস্থা ঠিক করার জন্যই আমি যাচ্ছি। একটু পরে সায়রা আসে চ্যানেল বাংলার সামনে সোয়াদের অস্থায়ী ক্যাম্পে। তারা বাহির থেকে হ্যান্ড মাইক দিয়ে জানায় আমরা আপনার সাথে নেগোশিয়েট করতে রাজি আছি, আপনার যে কোনো দাবি শোনা এবং মানা হবে। তখন ভিতর থেকে স্বাধীন বলে আমার সামনে লাইভে এসে নেগোশিয়েট করতে হবে। তখন সায়রা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বাংলার খবর চ্যানেলের ভিতরে যাওয়ার সময় সোয়াট টিমের অফিসার একটি কলমে করে একটি ক্যামেরা লাগিয়ে দেয় সায়রার পকেটে, যেন সোয়াট টিম তাদের লোকেশন দেখতে পায়। কিন্তু স্বাধীন তার এই প্ল্যানের 12টা বাজিয়ে দেয়। সে কলমটি দেখে বুঝে ভেঙে ফেলে। সায়রা তখন স্বাধীনকে বলে এখানে বাচ্চা আছে, সাধারণ মানুষ আছে, এদের তো কোনো দোষ নেই, এদেরকে ছেড়ে দাও। আর মন্ত্রীর অবস্থা খুব বেশি ভালো না, তাকে যদি এই মুহূর্তে হসপিটালে না নেওয়া হয় তাহলে সে মারা যাবে। আমরা তো এখানে এসেছি নেগোশিয়েট করতে, অবশ্যই কাউকে মারতে নয়, সো প্লিজ ওনাদেরকে ছেড়ে দাও। তখন স্বাধীন সায়রার গলা টিপে ধরে। বাহিরে সোয়াট টিম শেষ সতর্কবাণী জানায় যদি 5 মিনিটের মধ্যে সারেন্ডার না করা হয় তাহলে আমরা যে কোনো অ্যাকশন নিতে বাধ্য হব। পুলিশের স্পেশাল ফোর্স চারপাশ থেকে তোমাকে ঘিরে ফেলেছে। এইটা শুনে স্বাধীন আবার লাইভে আসে। সে বলে আমি সবাইকে ছেড়ে দেব, তবে এই সবগুলো প্রাণের বিনিময়ে এখানে 3 জনকে আসতে হবে, ধর্মমন্ত্রী মোলায়েম চৌধুরী, আইনজীবী জমশেদ, চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম। ওনাদেরকে পাঠালে আমি মন্ত্রীসহ সবাইকে ছেড়ে দেব, কথা দিলাম। কিন্তু তারা 3 জনের কেউ ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত না, তবে উপর থেকে চাপ আসলে তারা বাধ্য হয় ভিতরে যেতে। এই মুহূর্তে নিশ্চিত আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই 3 জনের সাথে স্বাধীনের কোনো না কোনো যোগসূত্র আছে। এখন কি যোগসূত্র এটা একটু পরেই জানতে পারবেন। এখন তারা 3 জন ভিতরে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা সব হোস্টেস মন্ত্রীকেও ছেড়ে দেওয়া হয়। তারা নেগোশিয়েট করতে চাইলে স্বাধীন বলে আরে এভাবে না, টক শো চলছে, আমরা সবাই লাইভে যাই, যা কথা হবে লাইভে হবে, গোটা দেশের মানুষ দেখবে জানবে, আর আমাদের এই লাইভের হোস্ট থাকবে সায়রা।
তখন মন্ত্রীরা বলে ডাকাতের সাথে আমরা নেগোশিয়েট করব, এটাও আবার লাইভে যেতে হবে, সাধারণ মানুষকে দেখাতে হবে। এতে তাদের কোনো মত ছিল না, তবে কি আর করা, অন্য কোনো উপায় তো নেই। তখন সায়রা স্বাধীনকে জিজ্ঞেস করে আপনি কে আর এমনটা করার কারণ কি। স্বাধীন তখন বলতে শুরু করে এটা জানতে হলে আপনাকে যেতে হবে 8 বছর পূর্বে। তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় স্বাধীনের 8 বছর আগের কাহিনীতে, যেখানে দেখানো হয় স্বাধীন গ্রামের একজন সহজ সরল ছেলে, তবে তার চঞ্চল একটি প্রেমিকা আছে যার নাম নিশাত। নিশাতের বাসায় প্রায় বিয়ের প্রস্তাব আসে। অন্যদিকে স্বাধীন বেকার গ্রাজুয়েট পাস ছেলে। একদিন নিশাত স্বাধীনের ব্যাপারে তার বাবা মাকে বলে, নিশাতের বাবা স্বাধীনকে তার সাথে দেখা করতে বলে। এরপরের দিন স্বাধীন আসে নিশাতের বাবার সাথে দেখা করতে। নিশাতের বাবা তাকে বলে নিশাত আমার একমাত্র মেয়ে, কিন্তু তোমার তো কিছু একটা করতে হবে, এভাবে বেকার ছেলের হাতে তো আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না, তুমি আমার কাছে সময় নাও। তখন স্বাধীন নিশাতের বাবার কাছ থেকে 2 মাস সময় নেয়। নিশাতের বাবা খুব ফ্রেন্ডলি, তবে স্বাধীন আসতে সময় সে বলে 2 মাস সময় নিয়েছো, এরপর কি হবে আমি বলতে পারি না। সেদিনের মতো স্বাধীন চলে আসে বাসায়। চাকরির জন্য অনেক চেষ্টা করে, তার বাবাকেও বলে চাকরি জোগাড় করে দিতে, কিন্তু তার বাবা বলে নিজে খুঁজে নে, লেখাপড়া কেন শিখালাম তোকে। স্বাধীন তখন বলে শুধু লেখাপড়া দিয়ে আজকাল চাকরি হয় না, চাকরি হওয়ার জন্য মামা চাচা লাগে। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়, হাতে আছে আর 1 মাস। স্বাধীন চিন্তা করে হয়তো ঢাকা গেলে একটা চাকরির ব্যবস্থা হতে পারে, যে কথা সেই কাজ। স্বাধীন চলে আসে ঢাকায়, একের পর এক ইন্টারভিউ দেওয়া শুরু করে, কিন্তু চাকরি আর হয় না। এরপর একদিন সে হঠাৎ একটি ফোন পায়, আপনি স্বাধীন না, আপনার চাকরি হয়ে গেছে।